এখন আর আমার কথা বলার মানুষের প্রয়োজন হয় না। একা থাকতে থাকতে এখন আমি নিজেই আমার নিজের রুমকে, নিজের ঘরকে বন্ধু করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, রিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো আজকে ছিল গণেশ চতুর্থী। তো সকালবেলায় উঠে আমি অনেক সকালে উঠেছি। এখন বাজে কিন্তু 6টা। তো 6টায় উঠে আমি আমার ঘর বাড়িগুলো ক্লিন করে নিচ্ছি, সোফাগুলো ছেড়ে নিচ্ছি, বেডটাও পরিষ্কার করে নিচ্ছি। আর উপরে যে মাকড়সার জাল পড়ে সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আজকে গণেশ চতুর্থী, গণেশ পূজা, ওই জন্য এখানকার লোকজন দেখি এই দিনটাকে বেশ আড়ম্বর সহকারে উদযাপন করার চেষ্টা করে। তো আমিও সেরকম চেষ্টা করছি। আর একসময় মনে হতো যে একা একা ভালো লাগে না। তো উম, এখন আমি আমার নিজের ঘরটাকেই বন্দি করে নিয়েছি। এখন আর মানুষের প্রয়োজন হয় না। আমি আমার রুমকে, আমার সংসারকেই বন্ধু ভেবে সারাদিন আমি রুমের ভিতরে কাজ করতে থাকি, গোছাতে থাকি, কথা বলতে থাকি। তো এভাবেই কেটে যায় দিন। এখন নিজেকে সবকিছুর সাথে মানিয়ে নিয়েছি। এখন আর আমার মানুষের সাথে কথা বলার প্রয়োজন হয় না। আগে এক সময় মনে হতো আসলে কেমন ভাবে মানুষ একা একা থাকে, বাহিরে কারোর সাথে কথা না বলে কেমন করে থাকে, মানুষের সাথে না মিশে কেমন ভাবে থাকে। কিন্তু এখন আর কিন্তু একা একা থাকতে থাকতে, নিজের সংসারের কাজ করতে করতে কখন যে সময় কেটে যায়, কখন যে সময় পার হয়ে যায়, আমি কিন্তু নিজেও বুঝতে পারিনি। তো সেরকমই আসলে এরকমই হয় শহরের আম, পরিবেশে যারা থাকেন, কারোর তো এভাবে কারোর সাথে মেশার সময় থাকে না। তো এক পর্যায়ে যে এরকমটাই আমার মতোই হয়ে যায় সবার। তো যাই হোক, দেখা যায় মানুষের সাথে, বিভিন্ন মানুষের সাথে মিশলে এক এক মানুষ এক এক মাইন্ডের, এক এক মানসিকতার। তো কি বলবো, মানুষের সাথে এখন কথা বলা মেশাই বন্ধ করে দিয়েছি। আর ভালো লাগে না। এক এক রকম মানুষের এক এক রকম মন্তব্য, এগুলো কথা শুনতেও ভালো লাগে না। এক কথা বললে অন্য কথা মানে মনে করে নেয়, ভেবে নেয়, এগুলো আসলে ঠিক না। ওই জন্য নিজেকে নিজের বন্ধু ভেবে নিজের সাথেই কথা বলি। আর নিজের সংসারের কাজকর্ম, ঘর বাড়ি পরিষ্কার সবকিছু নিয়ে করে থাকি, এই আর কি। তো সকালবেলায় কাজকর্ম গুছিয়ে, ঘর গুছিয়ে আমি চলে এসেছি দেখেন রান্না বান্নার দিকে। আর আজকে সবই নিরামিষ আইটেম রান্না করছি। তো এখানে দেখেন আমি আলু ভাজা করছি। আর তার পাশাপাশি আরো দুই এক আইটেম রান্না করব। তো শুধু আলু ভাজা দিয়ে তো আর খাওয়া যায় না। ওই জন্য ভাবলাম যে দু এক আইটেম নিরামিষ করে নিই। এখানে আমার আলু ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তার পাশাপাশি আমি কিছু ডাউল ভিজিয়েছি। আম, যে কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। আর এখানে দেখেন আমি চাল কুমড়া ভেজে নিয়েছি, চাল কুমড়ার ঘন্ট। আর যে ডাউলগুলো ভিজিয়েছিলাম সেই ডাউলগুলো দিয়ে পুঁই শাকের ডাঁটা, আলু দিয়ে একটা নিরামিষ তরকারিও তৈরি করে নিয়েছি। তো এই ছিল আমাদের আজকে গণেশ চতুর্থীর দিনে নিরামিষ খাওয়া দাওয়ার আইটেম। আর রান্না বান্না শেষে কিন্তু আমি দেখেন চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেকদিন রান্নার শেষে আমি এভাবে করেই চুলা পরিষ্কার করে নিই। এতে কিচেনটাও কিন্তু অনেক ফ্রেশ থাকে। প্রতিদিন আমি রান্না বান্না শেষে চুলাটাও পরিষ্কার করে নিই। আর দেখা যায় আমার এই সাইডে
আহ মিটসেপ আছে, মিটসেপের সাইডটা দেখা যায় চুলার তাপে যে মোটা কাগজটা লাগিয়েছিলাম সেটা কালো হয়ে গেছে। আর রান্না বান্না কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি পূজা দেওয়ার জন্য। আজকে যেহেতু গণেশ চতুর্থী তো ভাবলাম যে একটু সকাল সকাল যদি পূজাটাও করে ফেলি তাহলে বিকালের টাইমে একটু বের হতে পারবো। আর এখানে দেখেন আমি পূজা দিয়ে নিয়েছি ভগবানকে। আমি যতদূর পারি ততদূর করে ভগবানকে পূজা দেওয়ার চেষ্টা করি। হয়তোবা আমি অনেক কিছু পারি না, জানি না ভগবানকে পূজা দিতে, কিন্তু আমি চেষ্টা করি সবকিছু আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু কুলায় ততটুকু করার চেষ্টা করি। তো পূজা দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর বিকালের টাইম হলে দেখি দাদারা এসেছেন, তো ভাবলাম ওনাদের জন্য একটু নুডলস রান্না করে দিই। তার জন্য ওনাদের জন্য একটু নুডলস রান্না করে দিয়েছি। আর তার পাশাপাশি আমার ঘরে ছিল আম, ফল, যেই পেয়ারা আর লাস্ট সিজনের যে আম সেই আম। তো আম কেটে দিয়েছি। আর তার সাথে লাস্ট সিজনে কাঁঠাল নিয়ে এসেছিলেন আমার হাজবেন্ড, এবছরের শেষ কাঁঠাল। তো বিচিগুলো ছিল, ভাবলাম যে বিচিগুলো আজকে একটু পুড়িয়ে ফেলি কিংবা ভেজে ফেলি। তার জন্য দেখেন আমি যতদূর সম্ভব গ্যাসে পোড়ানোর কিংবা ভাজার চেষ্টা করেছি। আর সেগুলোই ওনাদেরকে আমি দিয়েছি। তো একটু পরেই যাব গণেশ চতুর্থী গণেশ পূজা দেখার জন্য। আর এখানে দেখেন আমরা চলেও এসেছি। এত সুন্দরভাবে সাজিয়েছেন গেটটা, তো কি বলবো, এখানে যে কোনো পূজার যে কোনো অনুষ্ঠানে এত সুন্দর করে গেট সাজায়, তো দেখলেই আসলে মন প্রাণ ভরে যায়। আমি মূলত এই গেট দেখার জন্যই আজকে এসেছি। আর বেশ ভালোই লাগছে, কিন্তু দেখেন কত সুন্দর। আমি আপনাদের ভিতরেই নিয়ে যাব। কত সুন্দর দেখেন, অনেক সুন্দর করে সামনের গেট থেকে এই যে। আর আমরা চলে এসেছি এখন আম, গণেশ পূজা যেখানে হবে সেখানে। এখানে কিন্তু অনেকগুলো জায়গায় পূজা হচ্ছে। তো আমরা চেষ্টা করব 2-3টা জায়গায় যাওয়ার। কোথায় কেমন সাজিয়েছে এবং কোথায় কেমন পূজা হচ্ছে সেগুলো কিন্তু সব আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো। তো কত সুন্দর তাই না? আসলে আমাদের যে কোনো অনুষ্ঠানে এত মজা হয় তো বলার অপেক্ষা রাখে না। আর পূজা আসলে তো আর কোনো কথাই নেই, সবাই মিলে একসাথে দল ধরে চলে যায় তখন। আমরা ওখান থেকে পূজা দেখে তারপরে চলে এসেছি আরেকটা মন্দিরে। আর এখানেও এত সুন্দর ভাবে সাজিয়েছেন। এটা হচ্ছে বাজারের ভিতরেই মন্দির। আর আগে প্রথম যেটায় গিয়েছিলাম ওটা হচ্ছে ফায়ার সার্ভিস মোড়ের মন্দির। আর এটা হচ্ছে বাজারের ভিতরে মন্দির। আর এই মন্দিরের পাশাপাশি কিন্তু মা কালীর মন্দির এবং বাবা মহাদেবের মন্দির, মনসা মন্দির, সব মন্দির রয়েছে। আর আম, যে কোনো অনুষ্ঠান, যে কোনো পূজা ঝালকাঠিতে কিন্তু অনেক সুন্দর হয়। অনেক সুন্দর করে এনারা পূজা করার চেষ্টা করেন। এই ঝালকাঠিকে সেকেন্ড ক্যালকাটা বলেও অভিহিত করে থাকেন কেউ কেউ পূজার জন্য। তো বেশ ভালোই লাগে, এখানে সব রকমের পূজা হয়, কোনো পূজাই এখানে বাদ যায় না। তো এত সুন্দরভাবে সাজান, তো আসলে মানুষ পূজা দেখার পাশাপাশি কিন্তু এই গেট সাজানো, এই ডেকোরেশন গুলোও কিন্তু দেখতে আসেন। আমি গত বছর গিয়েছিলাম দুর্গাপূজার অনুষ্ঠানে, তো এত সুন্দর করে সাজিয়েছিলেন, তো কি বলবো, দেখে চোখ ঝলসে যাওয়ার মতো, চোখ ঝলসানোর অবস্থা। তো আমার খুবই ভালো লাগে এখানে যে কোনো পূজা হলেই সবাই মিলে দল বেঁধে কেমন একসাথে পূজা দেখতে যান, সেটাই আমার
খুবই ভালো লাগে। আর এখানে পূজা উপলক্ষে কিন্তু আসলে বিভিন্ন রকমের কি বলবো যে বাজনা বাদ্যযন্ত্রের যে ব্যবহার সেটাও কিন্তু রয়েছে। তো আপনাদের দেখাবো আমরা বাগানবাড়ি যে মন্দিরটা, ওখানে গণেশ পূজা হয়েছিল। তো ওই মন্দিরটাই বাদ্যযন্ত্রের ব্যবহারের জন্য বাইরে থেকে লোক নিয়ে আসেন। তারা এত সুন্দর বাজনা করেন, বাদ্যযন্ত্র করেন যে আসলে দাঁড়িয়ে শুনতে হয়। তো আমরা উম, সেখানেও যাব। এখানে যেহেতু 2 থেকে 3 জায়গায় কিন্তু গণেশ পূজা হচ্ছে, দেখা যায় আরো কোথাও হচ্ছে কি না সেটা আমার জানা নেই। এই যে বাজারের ভিতরে কিংবা এই এরিয়ার ভিতরে যেখানে যেখানে পূজা হচ্ছে, তো সব জায়গায় যাওয়ার চেষ্টা করব। আর লাইটিং গুলো দেখেন কত সুন্দরভাবে, কত ডেকোরেশন করেছেন এনারা। আর এখানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এভাবেই সুন্দর করে লাইটিং করেন, সাজান। তো বেশ ভালো লাগে। আর এটা ছিল কিন্তু একেবারে বাজারের ভিতরে যে মন্দিরটা, কালীবাড়ি মন্দির, সেখানটায়। এখানে মনসা পূজাও হয়, তারপরে কালী পূজা তো প্রত্যেক দিনই হয়, তারপরে বাবা মহাদেবের পূজা হয়, সব রকমের পূজা হয়। দেখলেন তো কত সুন্দর বাদ্যযন্ত্রের ব্যবহার করেছেন। এটা ছিল বাগানবাড়ি মন্দির। এখানে দেখা যায় বিভিন্ন দল আসেন এই বাদ্যযন্ত্র বাজানোর জন্য। এই বাদ্যযন্ত্রের প্রতিযোগিতা হয় এখানে, মানে প্রাইজও থাকে। তো আমরা দুর্গাপূজায় বিভিন্ন সময় যে পূজা হোক না কেন, যখনই আসি তখনই কিন্তু এগুলোই দেখেই বাড়ি যাই। তারপরে টিকিটের ব্যবস্থাও রয়েছে, প্রাইজের ব্যবস্থাও রয়েছে। টিকিট যখন না আসলে র্যাফেল ড্রর মতো, যখন র্যাফেল ড্র হয় তখন কিন্তু সবাই মানে ছোট বড় বাহিরে ঘরে সবাই কিন্তু এই টিকিট কেটে থাকেন এবং সবাই আসলে কি বলবো একটা আনন্দে পড়ে এই টিকিট কাটেন। এবং কারো কারো কিন্তু অনেক বড় বড় জিনিসও বাঁধে। আমরা গত বছর শুনেছিলাম বাজারের একজনের একটা মোটরসাইকেল বেঁধেছে। তো বেশ ভালোই লাগে কিন্তু। আমার অবশ্য কখনো কিছু বাঁধে না, একটা সেফটি পিনও কোনোদিনও বাঁধে না কোনো টিকিটে, ছোটবেলা থেকেই। এটা আমার কপালটাই এত ভালো, কখনো কিছুই বাঁধে না। তো যাই হোক, না বাঁধুক তাতে আমার যায় আসে না। তো আনন্দ সহকারে কাটি। আনন্দে ছবি ওঠানোর জন্য, সেলফির জন্য তৈরি করা হয়েছে। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।